আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। পশ্চিমা বিশ্বের সহায়তা ছাড়া কি ইসরায়েল টিকে থাকতে পারবে? সব ধরনের সমরাস্ত্রের উৎপাদন বাড়ানোর ঘোষণা রাশিয়ার। গাজা উপত্যকার 85% এলাকা ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে জাতিসংঘ। ইরানে গুপ্তচর বৃত্তির দায়ে 2 ফরাসি নাগরিক অভিযুক্ত। ভিন্ন নামে যুক্তরাজ্যে চুপিসারে ফ্ল্যাট কিনেছেন নেতানিয়াহুর ছেলে। মস্কো জোহরানের মার্কিন নাগরিকত্ব কি কেড়ে নিতে পারবেন ট্রাম্প? ভারতের হিমাচলে ভারী বৃষ্টিপাতে নিহত 30, রেড অ্যালার্ট জারি। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পশ্চিমা বিশ্বের সহায়তা ছাড়া কি ইসরায়েল টিকে থাকতে পারবে? ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যা এবং তা থেকে শুরু হওয়া ক্রমবর্ধমান আঞ্চলিক যুদ্ধ দুটি ভয়াবহ সত্যকে আমাদের সামনে নিয়ে এসেছে। প্রথমত, ইসরায়েল ইচ্ছাকৃত ও আগ্রাসীভাবে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে অবজ্ঞা করেছে। দ্বিতীয়ত, ইসরায়েল রাষ্ট্র কোনোভাবেই একা টিকে থাকতে সক্ষম নয়। এই দুটি বিষয়ে একটি অন্যটি থেকে আলাদা মনে হলেও বাস্তবে একটি অন্যটির সঙ্গে গভীরভাবে জড়িত। কারণ যারা সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিকভাবে ইসরায়েলকে টিকিয়ে রেখেছে তারা সেই সমর্থন প্রত্যাহার করে নিলে মধ্যপ্রাচ্য আর সেই বিস্ফোরণ প্রবণ অঞ্চল থাকবে না। কয়েক দশক ধরে ইসরায়েলের আগ্রাসী ভূমিকার কারণে অস্থিতিশীল হয়ে আছে এই অঞ্চল। বিশেষ করে 2023 সালের 7 অক্টোবরের পর থেকেই পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করেছে। অতিমাত্রায় সরলীকরণ না করেও বলা যায়, কঠিন বাস্তবতা হলো ইসরায়েল যদি গাজা থেকে সরে যায় এবং ধ্বংসস্তূপে পরিণত ও গণহত্যার শিকার সেই অঞ্চলকে একটু স্থিতিশীল হয়ে ওঠার সুযোগ দেয়, তাহলেই পার্থক্য প্রকাশ হয়ে আসবে। এই যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি নৃশংসতায় 56,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে 17,000 বেশি শিশু ও 28,000-এরও বেশি নারী রয়েছে। গাজার নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হলে নিহত ব্যক্তিদের এই সংখ্যা আরও অনেক বাড়তে পারে। আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রতি সম্মান দেখিয়ে ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার রক্ষায় বিশ্ব এগিয়ে এলে হয়তো কিছুটা স্বাভাবিক অবস্থার দিকে ফিরে যাওয়া সম্ভব হবে। সব ধরনের সমরাস্ত্রের উৎপাদন বাড়ানোর ঘোষণা রাশিয়ার। সব ধরনের সমরাস্ত্রের উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। বুধবার রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমায় দেয়া এক বক্তব্যে দেশটির শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী আন্তন আলিখানোভ এই ঘোষণা দেন। তিনি বলেন, আমাদের সব অস্ত্র কারখানা উৎপাদনের মধ্যে আছে। সম্প্রতি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার বৈঠক হয়েছে। তিনি রাষ্ট্রীয় অস্ত্র নির্মাণ কর্মসূচি প্রকল্পকে আরো জোরদার করার পরামর্শ দেন। তার সেই পরামর্শকে আমলে নিয়ে শিল্প ও বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয় সব ধরনের সমরাস্ত্র উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি সুইডেন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এক প্রতিবেদনে উল্লেখ করেছে, সমরাস্ত্র উৎপাদনে এই মুহূর্তে বিশ্বের 3য় স্থানে আছে রাশিয়া। প্রথম ও দ্বিতীয় স্থানে আছে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। প্রসঙ্গত, আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর আকারও অনেক বড়। বিশাল এই প্রতিরক্ষা বাহিনীর রাশিয়াকে এমনিতেই বিপুল পরিমাণে সমরাস্ত্র তৈরি করতে হয়। গত 3 বছর ধরে চলমান ইউক্রেনে যুদ্ধ চলার কারণে দেশটিতে সমরাস্ত্রের উৎপাদনও বাড়ানো আরও একটি কারণ। এছাড়া নিজেদের চাহিদা মিটিয়ে অন্যান্য দেশের কাছেও সমরাস্ত্র বিক্রি করে রাশিয়া। রুশ সমরাস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা ভারত। এছাড়া চীন, মিশর, আলজেরিয়া, ভিয়েতনাম সহ বিশ্বের অন্তত 10টি দেশ তাদের অধিকাংশ সমরাস্ত্র রাশিয়া থেকে কেনে। গাজা উপত্যকায় 85% এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে জাতিসংঘ। জাতিসংঘ গতকাল বুধবার বলেছে, গাজা উপত্যকায় প্রায় 85% এলাকা হয় ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে কিংবা উচ্ছেদাদেশের মুখে। আবার কোথাও কোথাও উভয় অবস্থায় আছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে বলেন, উচ্ছেদাদেশগুলো মানুষকে জরুরি সহায়তা পাওয়া থেকে মারাত্মকভাবে বঞ্চিত করছে এবং বিপদের মধ্যে থাকা মানুষের কাছে ত্রাণকর্মীদের পৌঁছানো কঠিন করে তুলেছে। স্টিফেন ডুজারিক জানান, খান ইউনিসের 2টি এলাকায় সর্বশেষ উচ্ছেদাদেশ দেওয়া হয়েছে। ওই এলাকায় প্রায় 80,000 মানুষ বাস করেন। তিনি আর উল্লেখ করেন, জাতিসংঘের পানি, স্বাস্থ্য ও স্যানিটেশন নিয়ে কাজ করা অংশীজনেরা জানিয়েছেন, এই আদেশের কারণে আল সাতার নামের একটি গুরুত্বপূর্ণ জলাধারে এখন প্রবেশ করা যাচ্ছে না। আল সাতার খান ইউনিসের প্রধান পানি সরবরাহ কেন্দ্র এবং ওই এলাকায় ইসরায়েলি পাইপলাইন থেকে আসা পানির একটি গুরুত্বপূর্ণ উৎস। ডুজারিক বলেন, জলাধারটি কোনো ক্ষতি হলে শহরের পানি সরবরাহ ব্যবস্থা ধ্বংস হয়ে যেতে পারে, ফলে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হবে। উচ্ছেদাদেশগুলো জরুরি পরিষেবার উপর চাপ সৃষ্টি করছে এবং মানুষকে ক্রমে আরো সংকীর্ণ এলাকার দিকে ঠেলে দিচ্ছে বলে সতর্ক করেছেন ডুজারিক। তিনি বলেন, মার্চে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে গতকাল পর্যন্ত গাজায় প্রায় 7,14,000 মানুষ আবার জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন। শুধু গত রোববার থেকে সোমবার পর্যন্ত 24 ঘন্টায় 29,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
ইরানে গুপ্তচর বৃত্তির দায়ে 2 ফরাসি নাগরিক অভিযুক্ত। ইসরায়েলের হয়ে চরবৃত্তির দায়ে ইরানে অভিযুক্ত হয়েছেন ফ্রান্সের 2 নাগরিক। তারা হলেন সিসিল কোহলার ও তার সঙ্গী জ্যাক প্যারিস। তারা 2022 সালের মে থেকে ইরানে আটক রয়েছেন। বুধবার কূটনৈতিক এবং পরিবারের সূত্রে জানা গেছে তাদের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে ইরানের সরকার উৎখাতের অভিযোগ দায়ের করা হয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি এই দম্পতির বিরুদ্ধে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টির নামের একটি অভিযোগ আনা হয়েছে। ইরানে এই অভিযোগ গুরুতর হিসেবে বিবেচিত। এর সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। সূত্রের তথ্য মতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগেও অভিযুক্ত হয়েছেন এই দম্পতি। তাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ দায়ের করা হয়েছে তার শাস্তি মৃত্যুদণ্ড। যদিও তাদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের বিষয়টি এখনো নিশ্চিত করেনি ইরান। ফরাসি এই 2 নাগরিকের সঙ্গে দেশটির কূটনীতিকদের সাক্ষাৎকারে কয়েকদিন পরই এমন খবর এলো। তেহরানের এভিন কারাগারে আটক আছেন এই 2 নাগরিক। ইরান ইসরায়েল সংঘাতের সময় কারাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনীতে। কমপক্ষে 79 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরান কর্তৃপক্ষ। ভিন্ন নামে যুক্তরাজ্যে চুপি সারে ফ্ল্যাট কিনেছেন নেতানিয়াহুর ছেলে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে আভনার নেতানিয়াহু 2022 সালে যুক্তরাজ্যে ভিন্ন নামে একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। সে সময় যুক্তরাজ্যের অর্থনীতিতে টালমাটাল অবস্থা চলছিল এবং এই ক্রয় সম্পর্কে ইসরায়েলি কর কর্তৃপক্ষকে জানানো তার জন্য বাধ্যতামূলক ছিল না। গতকাল বুধবার ইসরায়েলের অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক সংবাদ মাধ্যম কালকালিস্থ জানায়, অক্সফোর্ড শহরে 5,02,500 পাউন্ড মূল্যের অ্যাপার্টমেন্টটি আভনার কিনেছিলেন 2022 সালের অক্টোবর মাসে। ওই সময় তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের ঘোষিত একটি বাজেট প্রস্তাব পাউন্ডের মান ধসিয়ে দেন। সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়, অ্যাপার্টমেন্টের জন্য আপনার 19,80,000 শেকেলে মুদ্রা পরিশোধ করেন। বিদেশে সম্পদ কেনাকাটার ক্ষেত্রে ইসরায়েলের কর কর্তৃপক্ষকে বাধ্যতামূলক জানাতে হয় এমন 20 লাখ শেকেলের সীমার নিচে এটি। কালকালিস্থ বলছে, লিজ ট্রাসের বাজেট ঘোষণার ঠিক 10 দিন আগে এবং পরে যদি অ্যাপার্টমেন্টটি কেনা হতো তাহলে সেটির মূল্য 20 লাখ শেকেলে। মাস্ক জোহরানের মার্কিন নাগরিকত্ব কি কেড়ে নিতে পারবেন ট্রাম্প? নিউ ইয়র্ক নগরের ডেমোক্র্যাট মেয়র প্রার্থী জোহরান মামদানির নাগরিকত্ব বাতিলের বিষয়টি বিবেচনা করার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের কয়েকজন কর্মকর্তা। অন্যদিকে নিজের একসময়ের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্ক সম্পর্কে ট্রাম্প বলেছেন, তাকে ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হতে পারে। সরকারি ব্যয় বাড়ানো ও কর ছাড়ের বিষয়ে একটি বিলকে কেন্দ্র করে মিত্র থেকে মুখোমুখি অবস্থানে গিয়ে বিতর্কে জড়িয়েছেন ট্রাম্প ও মাস্ক। জোহরান ও মাস্ক কারো যুক্তরাষ্ট্রে নয়, দুজনই পরে যুক্তরাষ্ট্রে গেছেন এবং ন্যাচারালাইজেশনের মাধ্যমে মার্কিন নাগরিকত্ব পেয়েছেন। ট্রাম্প প্রশাসন কি তাদের মার্কিন নাগরিকত্ব কেড়ে নেওয়ার ক্ষমতা রাখে? 33 বছর বয়সে জোহরানের জন্ম উগান্ডার রাজধানী কাম্পালায়। তার মা বাবা ভারতীয় বংশোদ্ভূত। 7 বছর বয়সে জোহরান নিউ ইয়র্কে চলে আসেন এবং ন্যাচারালাইজেশনের মাধ্যমে 2018 সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। মাস্কের জন্ম 1971 সালে দক্ষিণ আফ্রিকার পিট্রোরিয়ার। তার মা কানাডার নাগরিক, বাবা দক্ষিণ আফ্রিকার নাগরিক। ভারতের হিমাচলে ভারী বৃষ্টিপাতে নিহত 30, রেড অ্যালার্ট জারি। ভারী বৃষ্টিপাতের কারণে বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশ। রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে 30 জন মারা গেছে এবং 34 জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন ওই প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও রাজস্ব বিভাগের বিশেষ সচিব ডিসি রানা। তিনি বলেন, 19 জুন হিমাচল প্রদেশে বর্ষা শুরু হয়। এরপর থেকে টানা বৃষ্টি শুরু হচ্ছে। শুধু বুধবারই মান্ডি অঞ্চলে 10 জনের মৃত্যু হয়েছে।